বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি ঘটনার গল্প শোনাতে যাচ্ছি যেটা শুনলে মনে হবে এটা কোনো হলিউডের সার্ভাইভাল থ্রিলার সিনেমার কাহিনী। কিন্তু না, এটি সম্পূর্ণ বাস্তব ঘটনা। ভাবুন তো, একদল অভিজ্ঞ পর্বতারোহী যারা বরফের পাহাড়ে বেঁচে থাকার প্রতিটি নিয়ম জানতেন, তারা হঠাৎ মাঝরাতে নিজেদের তাঁবুর ভেতর থেকে ছুরি দিয়ে কেটে বাইরে বেরিয়ে এলেন। বাইরে তখন তাপমাত্রা প্রায় -30 ডিগ্রি সেলসিয়াস। তাদের অনেকের পায়ে জুতা পর্যন্ত ছিল না। কেউ শুধু মোজা পরে, কেউ খালি গায়ে, আবার কেউ অর্ধেক পোশাক পরা অবস্থায় অন্ধকারের দিকে দৌড়ে গেলেন। কিন্তু কেন? তাদের সামনে এমন কি এসেছিল যেটা বরফে জমে মৃত্যুর ভয়কেও হার মানিয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পৃথিবী পেয়েছে ইতিহাসের অন্যতম রহস্যময় ঘটনা, ডায়াটলভ পাস ইনসিডেন্ট। চলুন আমরা ফিরে যাই সেই 1959 সালের সোভিয়েত ইউনিয়নে। সেটা ছিল জানুয়ারি মাস। চারিদিকে বরফের ঢাকা পাহাড়, জমাট বাঁধা নদী আর হাড় কাঁপানো ঠান্ডা। সেই সময় উরাল পলিটেকনিক ইনস্টিটিউটের একদল তরুণ শিক্ষার্থী ও পর্বতারোহী একটি কঠিন শীতকালীন অভিযানের পরিকল্পনা করেন। তাদের দলের নেতা ছিলেন 23 বছর বয়সী ইগর ডায়াটলভ। তিনি শুধু একজন শিক্ষার্থীই ছিলেন না, বরং একজন দক্ষ পর্বতারোহীও ছিলেন। তার নেতৃত্বে মোট 10 জন একটি দল রওনা দিল উত্তর উরাল পর্বতের দিকে। সেই অভিযানের উদ্দেশ্য ছিল একটি নির্দিষ্ট রুট সম্পূর্ণ করা। এটি সহজ কোনো ভ্রমণ ছিল না, বরং এতটাই কঠিন ছিল যে সফলভাবে শেষ করতে পারলে তারা সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ পর্যায়ের পর্বতারোহীদের স্বীকৃতি পেতেন। দলের সবাই ছিলেন প্রশিক্ষিত। তারা জানতেন কিভাবে বরফের মধ্যে তাঁবু খাটাতে হয়, কিভাবে খাদ্য সংরক্ষণ করতে হয়, কিভাবে তুষার ঝড়ে বেঁচে থাকতে হয়। অর্থাৎ তারা কোনো অপেশাদার অভিযাত্রী ছিলেন না। যাত্রার শুরুটা ছিল একেবারেই আনন্দময়। ট্রেনে বসে তারা গান গাইছিলেন, হাসাহাসি করছিলেন, ছবি তুলছিলেন। তাদের ডায়েরিতে সেই আনন্দের বর্ণনা আজও সংরক্ষিত আছে। কেউ লিখেছিলেন, এই অভিযান আমাদের জীবনের সেরা স্মৃতি হয়ে থাকবে। কিন্তু ভাগ্য যেন তখন নীরবে অন্য এক গল্প লিখছিল। যাত্রাপথে দলের একজন সদস্য ইউরি ইউদিন অসুস্থ হয়ে পড়েন। তীব্র কোমরের ব্যথার কারণে তিনি আর সামনে এগোতে পারেননি। অনেকটা অনিচ্ছা নিয়েই তিনি ফিরে আসেন। সেই সময় হয়তো তিনি ভেবেছিলেন দুর্ভাগ্য তারই হয়েছে, কিন্তু কয়েক সপ্তাহ পরে তিনি বুঝতে পারলেন এই অসুস্থতাই তার জীবন বাঁচিয়েছিল। কারণ তিনি ছিলেন সেই অভিযানের একমাত্র সদস্য যিনি জীবিত ফিরে এসেছিলেন। বাকি 9 জন এগিয়ে যেতে থাকেন। তাদের চারপাশে শুধু বরফ, বাতাস আর অসীম নীরবতা। যতই তারা পাহাড়ের গভীরে প্রবেশ করছিলেন, ততই সভ্যতা তাদের থেকে দূরে সরে যাচ্ছিল। পথে তারা বহু ছবি তুলেছিলেন। সেই ছবিগুলোতে দেখা যায় সবাই হাসি মুখে এগিয়ে যাচ্ছেন। কেউ স্কি পরেছেন, কেউ তুষারের মধ্যে পথ তৈরি করেছেন, আবার কেউ ক্যামেরার দিকে তাকিয়ে মজা করছেন। কোনো ছবিতেই ভয়ের ছাপ নেই। কেউ বুঝতেই পারেননি এগুলো হবে তাদের জীবনের শেষ ছবি। কয়েকদিনের দীর্ঘ পথ চলার পর তারা পৌঁছে যান একটি পাহাড়ি এলাকায়, যার স্থানীয় নাম খোলাত শিয়াখল। স্থানীয় মানসি জনগোষ্ঠীর ভাষায় এই নামের অর্থ প্রায় মৃতদের পাহাড়। এই নামটি শুনে অনেকেই ভাবেন হয়তো পাহাড়টি অভিশপ্ত ছিল, কিন্তু ইতিহাসের এমন দাবি নির্ভরযোগ্য প্রমাণ নেই। নামটি রহস্যময় হলেও সেটি এই ঘটনার কারণ ছিল এমনটি বলা যায় না। 1959 সালের 1 ফেব্রুয়ারি, সারাদিনের কঠিন যাত্রার পর দলটি পাহাড়ের ঢালে একটি জায়গা বেছে নেয় রাত কাটানোর জন্য। এখানেই গবেষকদের মধ্যে একটি বড় আলোচনা রয়েছে। অনেকের মতে তারা চাইলে একটু নিচে নেমে বনাঞ্চলের কাছে ক্যাম্প করতে পারতেন। সেখানে বাতাস কম থাকতো এবং কিছুটা প্রাকৃতিক আশ্রয়ও মিলত। কিন্তু সম্ভবত সময় বাঁচানোর জন্য অথবা পরদিনের পথ সহজ করার উদ্দেশ্যে তারা পাহাড়ের ঢালেই তাঁবু খাটানোর সিদ্ধান্ত নেন। তারা বরফ কেটে সমতল জায়গা তৈরি করেন, তারপর সাবধানে তাঁবু স্থাপন করেন। রাতের খাবার খান, পরের দিনের পরিকল্পনা নিয়ে কথা বলেন। সম্ভবত কেউ ডায়েরি লিখছিলেন, কেউ সরঞ্জাম গুছিয়ে রেখেছিলেন, আবার কেউ ক্লান্ত শরীর নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন।
বাইরে তখন প্রচন্ড ঠান্ডা, বাতাসের গর্জন ছাড়া আর কোনো শব্দ নেই। সাদা সাদা বরফে ঢাকা পুরো পাহাড় যেন নিঃশব্দে তাদের দিকে তাকিয়ে আছে। আর ঠিক সেই রাতেই এমন কিছু ঘটনা ঘটে যার কোনো প্রত্যক্ষ সাক্ষী আজ পৃথিবীতে নেই। কেউ জানে না রাতের ঠিক কোন মুহূর্তে তারা আতঙ্কিত হয়ে উঠেছিলেন। কেউ জানে না প্রথম কে ঘুম থেকে জেগে উঠেছিলেন। কেউ জানে না তাঁবুর ভিতরে ঠিক কি দেখা গিয়েছিল। তবে আমরা জানি সেই রাতের কয়েক মিনিটের মধ্যে এমন কিছু ঘটেছিল যার ফলে 9 জন মানুষ মৃত্যুর মুখে ছুটে গিয়েছিলেন। আর যখন কয়েক সপ্তাহ পরে উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়, তারা এমন একটি দৃশ্য দেখেন যা আজও বিশ্বের সেরা তদন্তকারীদের অবাক করে দেয়। কারণ তাঁবুটি তখন পাহাড়ের ঢালেই ছিল, কিন্তু ভিতরে কেউ ছিল না। আর তাঁবুর কাপড় সেটি বাইরে থেকে নয়, ভেতর থেকে ছুরি দিয়ে কেটে বের হওয়া হয়েছিল। সেখান থেকেই শুরু হয় পৃথিবীর অন্যতম বড় অমীমাংসিত রহস্যের তদন্ত। কয়েক সপ্তাহ কেটে গেছে। অভিযাত্রীদের কাছ থেকে কোনো খবর না আসায় প্রথম সবাই ভেবেছিল অভিযাত্রীদের কাছ থেকে কোনো খবর না আসায় প্রথমে সবাই ভেবেছিল হয়তো খারাপ আবহাওয়ার কারণে তারা দেরি করছে। কারণ এমন অভিযান কয়েকদিন পিছিয়ে যাওয়া অস্বাভাবিক কোনো কিছু ছিল না। কিন্তু দিন যত বাড়তে লাগলো, পরিবারের উদ্বেগও তত বাড়তে লাগলো। অবশেষে একটি অনুসন্ধান দল পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল। তারা জানতো না সামনে তাদের জন্য অপেক্ষা করছে এমন এক দৃশ্য যা আজও তদন্তের ইতিহাসে অন্যতম রহস্যের অধ্যায় হয়ে আছে। বরফে ঢাকা পাহাড়ের ঢালে তারা প্রথমে দেখতে পেল একটি অর্ধেক চাপা পড়া। দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন প্রচন্ড বাতাস সেটিকে আঘাত করেছে। কিন্তু কাছে যেতেই সবাই থমকে দাঁড়ালো। তাঁবুর মূল প্রবেশ পথ বন্ধ ছিল, কিন্তু পাশের কাপড়টি ধারালো কিছু দিয়ে ভেতর থেকে কেটে ফেলা হয়েছে। এক মুহূর্তের জন্য ভাবুন তো, আপনি যদি নিরাপদে একটি তাঁবুর ভিতরে থাকেন, তাহলে বের হওয়ার জন্য দরজা ব্যবহার করবেন নিশ্চয়ই। তাহলে তারা কেন নিজেদের তাঁবুই কেটে বের হলেন? তদন্তকারীরা তাঁবুর ভেতরে ঢুকে দেখলেন প্রায় সব জিনিসপত্রই সেখানে পড়ে আছে। তারা ভারী শীতের জ্যাকেট, জুতা, খাবার, ক্যামেরা, ডায়েরি, সমস্ত কিছু যেন এমনভাবে পড়ে আছে মনে হয় মানুষগুলো কয়েক সেকেন্ডের মধ্যে হঠাৎ সব ফেলে পালিয়েছে। কোনো লড়াইয়ের স্পষ্ট চিহ্ন ছিল না, কোনো রক্তের দাগও পাওয়া যায়নি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল বরফের উপর থাকা পায়ের ছাপ। উদ্ধারকারীরা দেখতে পান কয়েকজন মানুষ শান্ত গতিতে পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে হেঁটেছেন। এখানে আরেকটি প্রশ্ন তৈরি হয়, যদি তারা আতঙ্কে পালিয়ে থাকেন, তাহলে অনেকের পায়ের ছাপ এত নিয়ন্ত্রিত কেন ছিল? আর যদি শান্তভাবে বের হয়ে থাকেন, তাহলে জুতা, কোট আর প্রয়োজনীয় জিনিসপত্র তাঁবুতেই রেখে গেলেন কেন? প্রায় 1.5 কিলোমিটার নিচে একটি বড় দেবদারু গাছের কাছে অনুসন্ধানকারীরা প্রথম দুটি মরদেহ খুঁজে পান। দুজনের গায়ে পর্যাপ্ত শীতের কোনো পোশাক ছিল না। গাছটির নিচে আগুন জ্বালানোর চিহ্নও পাওয়া যায়। মনে হচ্ছিল তারা মরিয়া হয়ে আগুন জ্বালিয়ে শরীরের গরম রাখার চেষ্টা করছিলেন। গাছটির ডালে ভাঙা ডালের চিহ্নও ছিল। এতে ধারণা করা হয় হয়তো তাদের একজন গাছে উঠে তাঁবুর দিকটা দেখার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, তারা তাঁবুতে ফিরে গেলেন না কেন? তারা কি পথ হারিয়ে ফেলেছিলেন, নাকি এমন কোনো বিপদ ছিল যেটার কারণে ফিরে যাওয়ার সাহস পাননি? অনুসন্ধান চলতেই থাকলো। কিছু দূরে বরফের উপর আরো 3 জনের মরদেহ পাওয়া গেল। তাদের অবস্থান দেখে মনে হচ্ছিল তারা সম্ভবত আবার তাঁবুর দিকে ফিরে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রচন্ড ঠান্ডা তাদের আর সুযোগ দেয়নি। এখানেই আর একটি রহস্য।
যদি সবাই একসঙ্গে ছিলেন তাহলে তারা আলাদা আলাদা জায়গায় কেন গেলেন? কেউ কেউ গাছের নিচে, কেউ মাঝপথে, আর কেউ অনেক দূরে। তখনও কিন্তু দলের 4জন সদস্য কোনো খোঁজ পাওয়া যায়নি। দিন পেরিয়ে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস, বরফ ধীরে ধীরে গলতে শুরু করলো। অনুসন্ধানকারীরা একটি গভীর খাদে আরো 4টি মরদেহ খুঁজে পান। আর এখান থেকেই তদন্তের সম্পূর্ণ নতুন মোড় নেয়। কারণ এই চারজনের শরীরে কারণ এই চারজনের শরীরে এমন কিছু আঘাত ছিল যা সাধারণ হাইপোথার্মিয়ার সঙ্গে মেলানো খুব কঠিন। কারো বুকের হাড় একাধিক জায়গায় ভেঙে গিয়েছিল, কারো মাথার খুলিতে মারাত্মক আঘাত ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, বাইরের চামড়ায় তেমন কোনো ক্ষত ছিল না। এ যেন এমন এক শক্তিশালী চাপ যা শরীরের ভেতরে ভয়াবহ ক্ষতি করেছে, কিন্তু বাইরে খুব কম চিহ্ন রেখে গিয়েছে। তদন্তকারীরা হতবাক, কিভাবে এমন আঘাত লাগলো? কোনো মানুষ, কোনো প্রাকৃতিক দুর্যোগ, নাকি অন্য কিছু? আরও একটি বিষয় বহু বছর ধরে মানুষের কৌতূহলের কারণ হয়ে রয়েছে। দলের একজন সদস্যের জিহ্বা এবং মুখের কিছু নরম টিস্যু অনুপস্থিত ছিল। এই তথ্য নিয়ে অসংখ্য গল্প তৈরি হয়েছে, তবে অনেক ফরেনসিক বিশেষজ্ঞের মতে দীর্ঘ সময় বরফ, পানি এবং প্রাকৃতিক পরিবেশে পড়ে থাকার ফলে এমন ক্ষয় হওয়া অস্বাভাবিক নয়। তাই এটিকে রহস্যময় আক্রমণের নিশ্চিত প্রমাণ হিসেবে ধরা যায় না। কিন্তু তবুও একসঙ্গে এতগুলো অস্বাভাবিক ঘটনা তদন্তকে আরো জটিল করে তোলে। এটি একটি তাঁবু যা ভেতর থেকে কাটা, খালি পায়ে বরফের মধ্যে বেরিয়ে যাওয়া মানুষ, আলাদা আলাদা জায়গায় পাওয়া মৃতদেহ, ভয়াবহ অভ্যন্তরীণ আঘাত, আর এমন একটি রাত যার কোনো প্রত্যক্ষ সাক্ষী নাই। আজও সেই পাহাড় নীরব, বরফের নিচে চাপা পড়ে আছে সেই রাতের শেষ কয়েক মিনিটের সত্য। আর ঠিক সেই সত্য খুঁজতেই বিজ্ঞানী, ইতিহাসবিদ এবং গবেষকরা দশকের পর দশক ধরে বিভিন্ন ব্যাখ্যা খুঁজে চলেছেন। কিন্তু সত্যি কি এটি কোনো অপ্রাকৃতিক ঘটনা ছিল, নাকি প্রকৃতি সৃষ্টি করেছিল এমন এক পরিস্থিতি যা মানুষের কাছে অলৌকিক বলে মনে হয়েছিল? গত 60 বছরের বেশি সময় ধরে এই প্রশ্নের উত্তর খুঁজেছেন তদন্তকারী, বিজ্ঞানী, পর্বতারোহী এবং গবেষকরা। অসংখ্য তথ্য সামনে এসেছে। কেউ বলেছেন এটি ছিল প্রাকৃতিক দুর্যোগ, কেউ বলেছেন গোপন সামরিক পরীক্ষা, আবার কেউ অপ্রাকৃতিক শক্তির কথাও বলেছেন। কিন্তু চলুন আবেগ নয়, প্রমাণের ভিত্তিতে একে একে প্রতিটি তথ্য বিশ্লেষণ করি। প্রথম তথ্য অনুসারে অনেক বছর ধরে সবচেয়ে আলোচিত ব্যাখ্যা ছিল হয়তো রাতে তাঁবুর উপর তুষারের চাপ তৈরি হয়েছিল। ভাবুন, আপনি ঘুমিয়ে আছেন, হঠাৎ অনুভব করলেন পাহাড়ের উপরের বরফ ধীরে ধীরে সরে এসে আপনার তাঁবুর উপর চাপ দিচ্ছে। আপনি কি করবেন? সম্ভবত দরজা খোলার অপেক্ষা না করে সবচেয়ে দ্রুত যেভাবে সম্ভব তাঁবু কেটে বেরিয়ে আসবেন। এই তত্ত্বের পক্ষে এটি সবচেয়ে বড় যুক্তি। আরও একটি বিষয় হলো পাহাড়ের ঢালে তাঁবু খাটানোর জন্য দলটি নিজেরাই বরফ কেটে সমতল জায়গা তৈরি করেছিল। কিন্তু গবেষকের মতে এতে ঢালের স্থিতিশীলতা কিছুটা দুর্বল হয়ে থাকতে পারে। কিন্তু এখানেই শুরু হয় প্রশ্ন, যদি সত্যিই বড় ধরনের তুষার ধস হতো তাহলে তাঁবুটি সম্পূর্ণ চাপা পড়েনি কেন? আশেপাশে বিশাল ধসের স্পষ্ট চিহ্নও পাওয়া যায়নি, আর পায়ের ছাপগুলো এত পরিষ্কারভাবে কিভাবে রয়ে গেল? এই কারণে অনেক গবেষক মনে করেন যদি বরফের কোনো ভূমিকা থেকেও থাকে, সেটি হয়তো বিশাল তুষার ধস নয়, বরং সীমিত পরিমাণ বরফ সরে এসে আতঙ্কের সৃষ্টি করেছিল। দ্বিতীয় তত্ত্ব অনুসারে প্রচণ্ড বাতাস। এবার আসে আরেকটি ব্যাখ্যায়।
উত্তর উরাল অঞ্চলের মাঝে মাঝে পাহাড়ি ঢাল বেয়ে অত্যন্ত শক্তিশালী ঠান্ডা বাতাস নেমে আসে। এমন বাতাসে কয়েক মিনিটের মধ্যেই মানুষের শরীরের তাপমাত্রা দ্রুত কমে যেতে পারে। ভাবুন, রাতের অন্ধকারে বাইরের প্রচণ্ড শব্দ, তাঁবু কাঁপছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই পুরো তাঁবু উড়ে যাবে। এমন পরিস্থিতিতে দলটি হয়তো সাময়িকভাবে নিচের বনাঞ্চলের দিকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যেখানে গাছপালা বাতাসের আঘাত কিছুটা কমিয়ে দিতে পারে। এই ব্যাখ্যাটি অনেক গবেষকের কাছে যুক্তিযুক্ত মনে হয়েছিল, কারণ বনাঞ্চলের কাছে এমন আগুন জ্বালানোর চিহ্ন পাওয়া গিয়েছিল, অর্থাৎ তারা হয়তো আশ্রয় খুঁজেছিলেন। কিন্তু সমস্যা হলো, যদি পরিকল্পনা মাফিক নিচে নেমে থাকেন, তাহলে পরের তাঁবুতে ফিরে যাওয়ার সময় কেন সবাই বাঁচতে পারলেন না? তৃতীয় তথ্য অনুসারে গোপন সামরিক পরীক্ষা। এবার আসি সবচেয়ে জনপ্রিয় ষড়যন্ত্রের তত্ত্বে। ঘটনার কয়েকজন প্রত্যক্ষ অনুসন্ধানকারী দাবি করেছিলেন সেই সময় আকাশে অদ্ভুত কমলা রঙের আলোর গোলক দেখা দিয়েছিল। এই তথ্য প্রকাশের পর অনেকে ধারণা করেন হয়তো এই এলাকায় গোপন সামরিক অস্ত্রের পরীক্ষা চলছিল। কেউ বলেন বিস্ফোরণের শকওয়েভে কয়েকজনের শরীরে গুরুতর অভ্যন্তরীণ আঘাত লাগে। আবার কেউ বলেন কোনো গোপন অভিযান দেখেই তারা আতঙ্কে পালিয়ে গিয়েছিলেন। শুনতে সিনেমার মতো লাগলেও আজ পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য সরকারি নথি প্রকাশিত হয়নি যা নিশ্চিতভাবে প্রমাণ করে যে ওই রাতের ঘটনায় কোনো সামরিক পরীক্ষা সরাসরি জড়িত ছিল। তাই এই তত্ত্ব আজও অনুমানের পর্যায়েই রয়েছে। চতুর্থ তত্ত্ব অনুসারে অপ্রাকৃতিক শক্তি। এখন আসি সেই তত্ত্বে যেটি ইন্টারনেটে সব থেকে বেশি আলোচনা হয়। কেউ বলেন ইয়েদি, কেউ বলেন ভিন গ্রহের প্রাণী, আবার কেউ বলেন অভিশপ্ত পাহাড়। কিন্তু যখনই এসব দাবির প্রমাণ খোঁজা হয়েছে, তখন নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। বাস্তবতা হলো, রহস্য যত বড় হয়, কল্পনাও তত বড় হতে থাকে। আর ডায়াটলব পাসের ক্ষেত্রেও সেটাই ঘটেছে। তাহলে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা কি? সাম্প্রতিক বছরগুলিতে বিভিন্ন গবেষণা ও কম্পিউটার মডেল ব্যবহার করে বিজ্ঞানীরা ঘটনাটির নতুনভাবে বিশ্লেষণ করেছেন। তাদের ধারণা একাধিক কারণ একসঙ্গে কাজ করছিল। সম্ভবত রাতের বরফ চাপা ঢালের অস্থিতিশীলতা দলটিকে দ্রুত তাঁবু ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য করে। তারা ভেবেছিলেন কিছুক্ষণ পরে আবার ফিরে আসবেন, তাই জুতা বা ভারী পোশাক নেওয়ার সময় হয়তো পাননি। অতঃপর প্রচণ্ড ঠান্ডা, অন্ধকার এবং তীব্র বাতাসের পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তোলে। কয়েকজন আগুন জ্বালিয়ে বাঁচার চেষ্টা করেন, আর বাকিরা আশ্রয় খুঁজতে গিয়ে বরফের ঢাকা খাদে পড়ে গুরুতর আঘাত পান। এই ব্যাখ্যায় সব প্রশ্নের উত্তর দেয়া যায় না, কিন্তু বর্তমানে এটি অনেক বিশেষজ্ঞের কাছে সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা হিসেবে বিবেচিত হয়। তবুও একটি প্রশ্ন আজও উত্তরহীন। যদি তারা সাময়িকভাবে বের হয়েছিলেন, তাহলে কেন কেউ আর তাঁবুতে ফিরতে পারলেন না? সেই কয়েক মিনিটে ঠিক কী ঘটেছিল? সেই উত্তর হয়তো চিরদিনের জন্য হারিয়ে গেছে উত্তর উরালের বরফের নিচে। আর ঠিক এই কারণেই ডায়াটলব পাস শুধু একটি দুর্ঘটনার গল্প নয়, এটি এমন একটি রহস্য যা প্রজন্মের পর প্রজন্ম মানুষকে একই প্রশ্ন করতে বাধ্য করেছে। সেই রাতের আসল ঘটনা কি ঘটেছিল? পরের এবং শেষ পর্বে আমরা জানব এই ঘটনার সরকারি তদন্ত কি সিদ্ধান্তে পৌঁছেছিল, পরে তদন্ত কেন আবার খোলা হয়, আধুনিক গবেষণায় কি নতুন তথ্য দিয়েছে, এবং কেন এত বছর পরও ডায়াটলব পাস পৃথিবীতে অন্যতম বিখ্যাত অমীমাংসিত রহস্য হয়ে আছে। আপনার কি মনে হয় সেই রাতে কি শুধু প্রাকৃতিক নির্মম রূপ তাদের প্রাণ কেড়ে নিয়েছিল, নাকি এমন কোনো ঘটনা ঘটেছিল যা পূর্ণ সত্য আমরা আজও জানতে পারিনি? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এমন আরও বাস্তব রহস্য, ইতিহাসের অজানা ঘটনা ও সত্য ঘটনা বিশ্লেষণ
দেখতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমি আবারও ফিরে আসব নতুন একটি অবিশ্বাস্য সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।